সৌভিককে দু চোখে সহ্য করতে পারছে না সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিক আসা মাত্রই সার্থকের বাবা সৌভিকের সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়া মাত্রই সার্থককে বলতে থাকে যে সার্থক স্রোতকে বরঞ্চ নিয়ে আসো সৌভিককে দেখানোর জন্য। কথা বলা মাত্র সার্থক স্রোতের রুমে গিয়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমাকে আমি এখনও জিজ্ঞেস করছি যে তুমি যদি এখনও চাও তুমি এই বিয়ের ব্যাপারটা থেকে সরে যেতে পারো। আমি বরঞ্চ বাবাকে বোঝানোর চেষ্টা করবো, আমি বরঞ্চ বাহিরে গিয়ে সকলকে বলবো যে তুমি মোটেও এই বিয়েটা নিয়ে এগোতে চাও না। কথা বলা মাত্র স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্যার তার এখন হয় না, কারণ সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। আমরা এখন এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গিয়েছি যেখানে কিনা এখন যদি আমি কিছু একটা বলে বসি তাহলে হয়তো বা আমার এবং আপনার দুজনেরই পরিবারের অনেক বেশি অসম্মান হয়ে যাবে। কারণ হাজারো আঙ্কেল অনেক বড় মুখ করে আপনার বাবার বন্ধুর ছেলেকে ইনভাইট করেছে, আর সেও বড় মুখ করে এখানে এসেছে। সে তো এতটুকুই আশা করে এসেছে যে সে আমাকে দেখবে, হয়তো বা তার পছন্দ হলেও হয়ে যেতে পারে আমাকে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে সৌভিককে তোমার পছন্দ হোক বা না হোক তুমি শুধু বাবার মান রক্ষার খাতিরে ওর সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাবে? শোনো স্রোত, এটা কিন্তু গোটা জীবনের ব্যাপার। তুমি শুধু এটা দুদিনের ব্যাপার ভেবে নিও না, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, সৌভিক নিশ্চয়ই বাইরে চলে এসেছে তাই না? আঙ্কেল নিশ্চয়ই আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে হ্যাঁ, কিন্তু আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্ন করছি। তখন স্রোত বলতে থাকে যে স্যার সময় পেরিয়ে যাচ্ছে, চলুন বরঞ্চ। ওদিকে সার্থক যখন স্রোতকে নিয়ে আসতে এতটা দেরি করে, ঠিক সেই সময়ই সার্থকের বাবা বলতে থাকে রাইকে যে রাই, বরঞ্চ তুমি একবার গিয়ে দেখতো স্রোত এবং সার্থক কী করছে এখনও, ওরা কেন এলো না? সৌভিক তো এখানে ওয়েট করছে, কী যে করে না এরা। ওদিকে সৌভিক বলতে থাকে যে না না আঙ্কেল, হয়তো বা মেয়েটা যথেষ্ট পরিমাণে আনইজি ফিল করছে আমার সামনে আসতে। এরকমটা হয় আসলে এই পরিস্থিতিতে, আমিও বড্ড বেশি আনইজি ফিল করছিলাম, কিন্তু যখন আমি আশ্বাস পেয়েছি যে না আমার আঙ্কেল আছে, তাই আমি আর কোনোরকম কোনো ভয় পাইনি। ওদিকে আড়ালে দাঁড়িয়ে রাই স্রোত এবং সার্থকের কথোপকথন শুনে ফেলে, আর রাই বলতে থাকে যে আঙ্কেল ঠিকই বলেছিল যে কাটা দিয়ে কাটা তুলতে হবে, কারণ সৌভিক যদি আজকে না আসতো তাহলে হয়তো বা সার্থকের মনে এতটা দুর্বলতা তৈরি হতো না। আর সৌভিককে তো দেখে মনে হচ্ছে যে ও বড্ড ভালোই অভিনেতা, যেই পরিমাণে ও অভিনয় করে যাচ্ছে সার্থককে চটানোর জন্য। এতে তো আমার মনে হয় যে হয়তো বা আজকে বললেও বলে ফেলতে পারে সার্থক ওর মনের কথা স্রোতের কাছে। ওদিকে রাই হঠাৎ করেই ঢুকে পড়ে আর বলতে থাকে যে কী রে স্রোত, সেই কখন থেকে সকালে মিলে আমরা নিচে অপেক্ষা করছি তোর জন্য, আর তুই এখনও পর্যন্ত এখানেই রয়ে গেছিস। কি সার্থক, তোমাকে না তোমার বাবা বললো যে ওকে নিয়ে আসতে, তাও তুমি এতটা কেন দেরি করছো বলো তো? ওদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা দিদি ভাই, আপনাকে আমি একটা অনুরোধ করছি, আপনারা প্লিজ ওর চোখ মুখ দেখে একবার অন্তত বোঝার চেষ্টা করুন। ও তো মোটেও এই বিয়ের জন্য রাজি না, কিন্তু তার সত্ত্বেও আপনারা কেন ওর উপর এরকম করে চাপ সৃষ্টি করে ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বলতে পারেন? এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো সার্থক, আমি চাই না যে তোমরা আর কোনো মতে আমার বোনটাকে উস্কে দিয়ে বিয়ের মতন সিদ্ধান্ত থেকে ও পিছিয়ে যাক। প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার বোনের ভবিষ্যৎটা আমাদের উপরেই বরঞ্চ ছেড়ে দাও। আর আঙ্কেল তো আছে, আঙ্কেল তো আর ওকে উচ্ছন্নে পাঠিয়ে দেবে না, তাই না? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমার বাবার মাথা খারাপ হয়েছে, কেন যে উঠে পড়ে স্রোতের বিয়ে দেওয়ার পেছনে লেগেছে সেটাই আমার মাথায় ঢুকছে না। এখানে আমি স্রোতকে বুঝিয়ে বুঝিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ওকেও কোনো মতে বিয়ের সিদ্ধান্ত থেকে সরাতে পারছি না। তখন রাই বলতে থাকে যে সরানোর দরকারটা ওই কী বলো তো সার্থক? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।